আমি যখন থাইল্যান্ডে এক ডরমেটরিতে ছিলাম তো আমার রুমমেট বলতে ইটালিয়ান। তো তার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। এক পর্যায়ে তার সাথে পুলো খেলা হলো, ওটা অলরেডি আমি শেয়ার করছিলাম। তো তার সাথে প্রায় রাত ২টা থেকে ৩টা পর্যন্ত মানে হোটেলের লবিতে কথা হচ্ছিল এই নুলস্থার বিষয়ে। আপনাদের যেহেতু আমি এই বিষয়ে ভিডিও বানাই, তাকে বললাম মানুষকে সচেতন করি। তো সেও একটা কোম্পানির মালিক, যদিও সে বাংলাদেশ থেকে কাউকে নেয়নি, তো তবুও তার কাছে আমি অনেক কিছু জানতে চাইলাম যে আপনাদের যে মালিকরা আছে তাকে উদাহরণ দিয়ে বললাম যে তুমি ধরো তুমি মালিক আছে, তো তোমাকে প্রলোভন দেখালো যে এত ইউরো দেওয়া হবে, পরবর্তীতে তুমি করলে কি তোমার কোম্পানির একটা ছোট কোম্পানি আছে, সেই কোম্পানিতে তুমি নুলস্থা উঠালা টাকার বিনিময়ে। এটা স্বাভাবিক ছিল যদি তোমার ক্ষমতা থাকতো। 23 থেকে 24 সালে এই ঘটনাগুলো ঘটছে যে এই ইটালিয়ান মালিকের সাথে, হয়তোবা বাঙালির সাথে লিঙ্ক আপ ছিল সেই মালিকের, তো মালিক একটু টাকার প্রলোভন দেখাইছিল, তো সে আবেদন করে দিয়েছে। বা অনেকের বন্ধুত্বের খাতিরেও অনেকের আবেদন করে দিয়েছিল, কিন্তু সে মালিকের যোগ্য ছিল না নুলস্থা ওঠানোর, তবুও নুলস্থা উঠে গেছিল। তখন তো এত যাচাই বাছাই হতো না, উঠে গেছিল। এই জন্যই তো এই সমস্যাটা। তো তাকে বললাম এই কথা, তার তিনি বললো আসলে কি দেখো, আমরা এমন ছিলাম না, হয়তোবা তাকে কোনো ধরনের ইমোশনাল, তার কথা হচ্ছে তার ইটালিয়ান সাপোর্ট তো করবে, যেহেতু হচ্ছে ইটালিয়ান। তো তিনি তার সাফাইটা গাইলেন, তা বলল যে দেখো এখানে দুর্নীতি ইটালিয়ান করে না, বাট ইটালিয়ানের শিখাইছে এটা শিওর বাঙালিরা, কারণ উনিও অনেক বাঙালি চেনে। আর রোমের কথা বললো, রোমের বাঙালির আনাচে কানাচে, আসলে এটা খুবই খারাপ লাগলো আমার শুনে যে অনেক রাস্তায় ঘুমায় বেশিরভাগ বাঙালি। এবং আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে এমন কেন মনে হলো তোমার, তো সে বললো আসলে দেখো অনেক বাঙালি আছে যারা ব্যবসা প্রতিষ্ঠান ঠিকই চালায়, কিন্তু ট্যাক্সের বিড়ম্বনায় পড়ে, মানে তারা ট্যাক্স পরিশোধ করে না। অনেক বাঙালি আছে ব্যবসার প্রতিষ্ঠান পার্থিব আইভি নিছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ট্যাক্স ঠিকমতো দেয়নি, তাদের পরিশেষে তাদের এই অবস্থা হয়, এমন একটা পর্যায়ে যায় তারা একটা দেউলিয়া হয়ে যায়, এমন পর্যায়ে পড়ে, তার পরবর্তী তারা এই অবস্থাটা হয়। অবশ্য আমি এগ্রি বা ডিসএগ্রি কোনো কিছু করি নাই, যেহেতু তিনি তার সাথে আমি নতুন করে পরিচয় হয়েছি, তো তার সাথে ডিসএগ্রি করব এ বিষয়ে আমি হ্যাঁ হ্যাঁ বলে গেছিলাম। তো পরিশেষে আমি আরও কন্টিনিউ করলাম অনেক কিছু জানার জন্য, যেমন আমি বললাম যে আমি অনেক নুলস্থা চেক করছিলাম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের মানে ওটাই উদাহরণ দিয়ে দিলাম যে তোমার হয়তো বা কোম্পানি অ্যাক্টিভ নাই, তবুও দেখা যাচ্ছে যে আবেদন করে বসে আছো বা নুলস্থা নিয়ে বসে আছো, কিন্তু সেটা বছরকে বছর সেটা অ্যাক্টিভ ছিল না। সেক্ষেত্রে তো এটা কেমন দেখায় না যে এই জিনিসটা যে করলো তোমরা, যে অ্যাক্টিভ নাই তবু আবেদন করলা, এখন এইসব বিষয়টাতে কে দেখবে? এখন তারা আসলে পরবর্তীতে সে রাজনৈতিক পর্যায়ে চলে গেল, যে আসলে ইটালি মেলোনি সরকারের একটা দোষ দিল, সে মেলোনি সাপোর্টার না, ঠিক আছে। তো সে দোষ দিল যে আসলে মেলোনি হচ্ছে আসলে কর্মী বিমুখ, মানে আপনার অভিবাসন বিমুখ, এটা তো আমরা সবাই জানি। তো সে একটা কারণ হতে পারে যে এই যে যাচাই বাছাইগুলো বেশি হচ্ছে, এই কারণও হতে পারে, বাট এটা একটা ভ্যালিড রিজন, তাই সে বললো আর কি। অনেক কিছুই আলোচনা করছে, এই মুহূর্তে মনে পড়ছে না, বাট একটা জিনিস আমি বুঝলাম, ইটালিয়ান অনেকজনের সাথে আমার মোটামুটি অনেক কথাবার্তা হয়েছিল। আমার ফার্স্ট ক্লায়েন্টও একজন ইটালিয়ান ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা খুবই ফ্রেন্ডলি। তার সাথে আমি যখন সময় ২-৩ দিনের মতো আমার হয়তো বা এত সময় কাটাইছি, কিন্তু সে খুবই ফ্রেন্ডলি মনে হইছে। এবং একটা ঘটনা শেয়ার করি যে আমরা পুল খেলতেছিলাম, তো সে কিন্তু একটাও আমার সাথে পারেনি। ঠিক আছে? সে খুবই অবাক হয়েছে যে বাঙালি হয়ে কিভাবে এত ভালো পুল খেলি। যাই হোক, আমি তাকে একটাও তো জিততে দেইনি। লাস্টে আমার খুবই ফ্রেন্ডলি ভাব ছিল, তাই তাকে আমি একটা ড্রিংকস করেছিলাম আরকি। ড্রিংকস বলতে ফান্টা থাকে, ফান্টা করছিলাম। আমি আসলে অবশ্য বাঙালি তো একটু এরকম থাকেই যে আসলে আমি কিছু খাইতেছি, ও যদি কিছু না খায় তাহলে, তো আমি ফান্টা খাইতেছিলাম। তো ফান্টা খাইতেছি, ওরা আবার কোল্ড ড্রিংকস খায় না তেমন, ওরা বিয়ার বা মদ খায়। তো সেক্ষেত্রে তিনি আমাকে জাস্ট আমি জানি মাইন্ড না করি, আমি ফান্টা খাবো না, তুমি আমার যে একটা বিয়ার নাও। তো সে একটা জিনিস বলছে, যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি এই যে ড্রিঙ্কসটা তুমি নিলা সব টাকাগুলো আমি দিয়ে দেবো, সো এখন বিলটা পে করো না। তো আমি তো জানি সে হারবে, ঠিক আছে। তারপর তার সাথে আমার পুরো যে ল্যাঙ্গুয়েজটিক ছিল ইংলিশেই ছিল। তো ইংলিশে আমি মোটামুটি ভালো পারদর্শী, নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারি, যদিও ভুলভাল হয়, সবারই ভুলভাল হয়। মাঝে মাঝে দেখবেন যে আমার উ শব্দটা আসে মুখের মধ্যে, দেখবেন যে অনেকে কমপ্লেন করে, ভাই আপনি উ এগুলা কি বলেন। আসলে যখন ইংলিশে কথাবার্তা বলেন না, এই যে আমি বছর পর বছর ইংলিশে কথা বলছি, তো এইটা ওই ফ্লুয়েন্টলি ভাবে এটা চলে আসে। তো এই জন্যই এটা আবার বলতে পারেন একটা দুর্বলতা। তার সাথে মোটামুটি যে সময়গুলো কাটালাম, অনেক কিছু শিখতেও পারছি, তিনিও অনেক কিছু আমার কালচার সম্বন্ধে জানতে পারছে, বাঙালি কালচার সম্পর্কে। বারবার আমার ওয়াইফ কল দিতেছিল আমাকে, তো তিনি আমার সাথে অনেক ধরনের কৌতুক বা ফানি অনেক কমেন্ট করছে যে আসলে তোমাকে চেক রাখতেছে, তুমি থাইল্যান্ডে কেন একা আসছো। তো অনেক কিছু আসলে এইটা বলতে গেলে আমরা যে ভিনদেশি মানুষ, যে আসলে
আমাদের মতো হতে পারে, আমাদের মনোভাবের মতো হতে পারে, আসলে তাদের সাথে কথা বললে বোঝা যায়। তো মোটামুটি আমার প্রফেশনালের ভিত্তিও তার আলোচনা করলাম। তারা নিজের প্রফেশনাল উপরে কিন্তু একটু দ্বিধা বোধ করে আলোচনা করতে। পরবর্তীতে তিনি সবকিছুই আমার কাছে আসলে খুলে বলল যে তার প্রফেশনটা কি। তার একটা পেশা হচ্ছে তিনি তার একটা বড় চ্যানেল আছে। তো তিনি রোডে বা ইটালির পথে, পথে তিনি অনেক গেম খেলে। সেটার ভিডিও আমাকে দেখাইছে। হিপনোটিস করে মানুষদেরকে। তো তিনি বলল, "তুমি যদি আমার প্রফেশনাল কথা বলতে গেলে পারফেক্ট প্রফেশনাল কথা বলতে যাই, তাহলে তুমি ভয় পাবা।" আমি কি, "কেন?" "আমি তোমাকে হিপনোটিস করতে পারি।" মানে হিপনোটিস আপনি যদি হিপনোটিজম বোঝেন তাহলে বুঝেন যে একটা মানুষকে মানে হঠাৎ করে নিজের আয়ত্তে এনে নেওয়া, তার কথাবার্তা সে কথা বলবে। আসলে এটা জানি না এটা গেমের মতো কিনা না কোনো ধরনের ভেলকিবাজি। বাট এটা সত্যি যে তার ভিডিওগুলো দেখছি আমি এবং তিনি হিপনোটিস করতে পারে।